দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান অনদৃষ্টিতে যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে সমাজ রাজনীতি অর্থনীতি সবই প্রাধান্য পায় আজকে এই বিষয়গুলোই থাকবে সমসাময়িক নানা বিষয় আমার সঙ্গে দুজন অতিথি আছেন প্রথমে পরিচিত হয়ে নিই তার সঙ্গে আমার পাশে আছেন জনাব সুভাষ সিংহ রায় তিনি প্রধান সম্পাদক abnews24.com আছেন বেস্টেড রুমিন ফারহানা অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনার দুজনকেই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি বেস্টেড রুমিন ফারহানা আপনাকে দিয়েই শুরু করতে চাই বিএনপির সম্মেলন খুব বেশি সময় আর নেই আমরা ইতিমধ্যে দেখলাম সিলেটের সম্মেলনটি সমাপ্ত হয়েছে একটি অভিযোগ আছে আব্দুল্লাহ নোমান বলছেন যে বিএনপির সম্মেলনকে বানচাল করার জন্য সরকার চেষ্টা করছে কেন এই অভিযোগ আমি মনে করি বিএনপির সম্মেলনটি এবার হবে কারণ যে ইন্ডিকেশন আমরা পেয়েছি গণপূর্ত থেকে সরোয়ার দিতে পারমিশন দিয়েছে এখন ডিএমপি শুধু ইনহাউস পারমিশন দিলেই আশা করছি মার্চে এই সম্মেলনটি হতে যাচ্ছে এবং এটি একটি পেন্ডিং সম্মেলন আপনারা জানেন যে 6 বছর হয়ে গেছে কমিটিগুলো আবার পুনর্গঠনের ব্যাপার আছে এবং আমি আশাবাদী এই কারণে যে গত 5 জানুয়ারিও কিন্তু এক ধরনের আশঙ্কা মানুষের মনে ছিল যে পারমিশন দেবে কিনা ডিএমপি মিটিং করতে পারবে কিনা বিএনপি কিন্তু আমরা কিন্তু দেখেছি যে বিএনপি মিটিং করতে পেরেছে এবং বেশ সফলভাবে কিন্তু দুটো দল মিটিং করেছে বিএনপি তার নয়াপল্টন কার্যালয়ের সামনে করেছে আওয়ামী লীগ দুটো জায়গায় মিটিং করেছে এবং কোনো রকমের কোনো হতাহতের ঘটনা বা কোনো রকমের কোনো খারাপ পরিস্থিতি কিন্তু আমরা দেখিনি সত্যি কথা বলতে কি অর্থাৎ গত 5 জানুয়ারির পর থেকে আর কি ধরেন এই 2016 সালটাই ধরছি রাজনীতির অঙ্গনে এক ধরনের কিন্তু মোটামুটি শান্ত অবস্থা আছে এবং আমি মনে করছি যে বিএনপি কাউন্সিলটি করতে পারবে এবং সফলভাবেই করতে পারবে এবং অলরেডি আপনারা জানেন যে সিলেটে হয়ে গেছে নতুন কমিটি হয়েছে এবং ছাত্র দলের একটি কমিটি হয়েছে জি এবং ছাত্র দলেও হয়েছে এবং মার্চে যেটা হবে যেটা কেন্দ্রীয় সম্মেলন একেবারে বিরাট কাউন্সিল যেটা সেটা আমি আশা করছি ডিএমপি পারমিশন দিয়ে দেবে ইন হাউস মিটিং এর জন্য এবং একটা বিরাট পরিবর্তন আসবে বলে আমি আশা করছি সরকার বানচালের চেষ্টা করছে এরকম দেখুন অ্যাকচুয়ালি পলিটিক্যাল রেটরিক তো থাকবেই এবং এক ধরনের আশঙ্কা যে নেই তা কিন্তু নয় আমি আপনাকে আমার আশাবাদ ব্যক্ত করছি কিন্তু সেই সাথে পাশাপাশি আশঙ্কা যে থাকবে না তা তো নয় কারণ এখনো তো পারমিশন পেয়ে পুরো বিষয়টা পরিষ্কার হয়নি তো যতক্ষণ পর্যন্ত না হচ্ছে এক ধরনের আশঙ্কা কাজ করবে এটাই স্বাভাবিক আপনার কি মনে হয় সুভাষ সিংহ রায় না আমি ব্যারিস্টার রুমিন খানের সাথে একমত যে বাংলাদেশের দুইটি রাজনৈতিক দলের কিন্তু খুব কাছাকাছি সময়ের মধ্যে সম্মেলন হচ্ছে এবং 3টি রাজনৈতিক দল জাতীয় পার্টিও সামনে জাতীয় পার্টি আমি আলোচনা ওইভাবে আসছি না কারণ এটা সম্মেলন হওয়া না হওয়া একটা কোনো ধর্তব্যের মধ্যে পড়ে না জাতীয় পার্টি আমার কাছে মনে হয় কারণ আপনাদের পার্টনার তো আপনার যাই হোক সেই প্রেক্ষাপটটা ভিন্ন এবং সেটার জন্য বিএনপি একটা বড় ব্যর্থতা আছে যাই হোক সেই প্রেক্ষাপট মাঝে বলি আমি যে বিএনপি যে রাজনীতির ব্যাকরণের মধ্যে এসেছে এই জন্য আমি খুব সাধুবাদ জানাই এতদিন কি ব্যাকরণ ছাড়া ছিল হ্যাঁ একেবারে ক্রসবাট চালিয়েছে এবং যে কারণে ক্রসবাট চালিয়েছে বলে তাদের উইকেট খোয়া গিয়েছে এবং এই ধার থেকে ফিরে এসে তারা যদি এখনো পর্যন্ত যে লক্ষণ সেই লক্ষণটা খুব বেশ ভালো কিন্তু রবীন্দ্রনাথ বলতেন আমরা আরম্ভ করিতে পারি কিন্তু সমাপ্ত করিতে পারি না এই আশঙ্কা থেকেই যায় বিএনপি যেই প্রক্রিয়া এগোচ্ছে হয়তো বা বিএনপির ভিতরে একটি অংশ আছে যে অংশ বিএনপি ভালো হোক সেটা চায় না এবং রাজনীতিতে এই শক্তিটি সবসময় ক্রিয়াশীল বিএনপির মধ্যে একটা অংশ ছিল 5 জন নির্বাচনে অংশগ্রহণ করুক বিএনপির ভিতরে বিএনপিকে পছন্দ করে সুশীল সমাজের একটি অংশ চেয়েছিল বেগম খালেদা জিয়া যেই রাজনীতির অপরাজনীতির খপ্পরে পড়েছেন বলে তারা মনে করছিলেন তখন থেকে বেরিয়ে আসুন তার জেদ তিনি থেকে সরে আসুন এটা মনে করেছিলেন এবং তারা তাকে বুঝিয়েছিলেন শেষ পর্যন্ত রাজনীতির একটি জায়গায় এসে এই এখনকার সময় তারা যে রাজনীতির ব্যাকরণের মধ্যে এসেছেন এটা আমার খুব ভালো লাগছে কেননা বাংলাদেশে রাজনীতি গতিশীল হতে গেলে প্রধান দুটি রাজনৈতিক দলের নিজেদের ভিতরে যে শক্তিমত্তা নিজেদের ভিতরে যে ঐক্য এটা বেশ জরুরি আর দুটো দল যদি না থাকে আমাদের এখানে প্রতিপক্ষ আছে কিন্তু প্রতিদ্বন্দ্বী নাই আমাদের এখানে শত্রু আছে রাজনীতিতে কিন্তু রাজনীতির মধ্যে সহযোগী প্রতিপক্ষ এই বিষয়টি কিন্তু আমাদের মধ্যে নাই বলে কিন্তু রাজনীতিতে খারাপ মানুষগুলো ফাঁক দিয়ে প্রবেশ করছে এবং রাজনীতির যে নেতিবাচক
সমস্ত বিষয়গুলো একটু একটু করে কিন্তু এই 90-এর ছাত্র গণ আন্দোলন বলি, তো তারপর থেকে কিন্তু ঢোকা শুরু করেছে। এবং এই জন্য বিএনপি বেশ কিছুটা দায়ী। বিএনপিকে দায়ী করবে কারণ 91 সালে আপনার মনে আছে 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের পর আমরা সেই আন্দোলনে শরিক ছিলাম। আমাদের সর্বদলীয় ছাত্র ঐক্যের একটি বেশ কঠিন ঐক্য ছিল স্বৈরাচার বিরোধী। সেই স্বৈরাচার ঐক্যের সময় আমরা সকলে মিলে বসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদের আমি ভিপি ছিলাম, জগন্নাথ ছাত্র সংসদের দপ্তরে বসে আমরা সেখানে 32 জনের নাম চিহ্নিত করেছিলাম। এটা আমার এখনো মনে আছে এবং আমার হাতের লেখাও আছে। সেখানে আমরা একটা 32 জনের তালিকা করেছিলাম যে এই 32 জন কারো তালিকাভুক্ত। এরা কোনো রাজনৈতিক দল, বিশেষ করে 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, কেউ তাদেরকে নমিনেশন দেবে না। তখন তো হয়েছে এবং এটা শেখ হাসিনার কাছে যখন এম কে আনোয়ার যে বলেছে যে আমার জীবনের একটা ইচ্ছা যে আমি নৌকামার্কার প্রতীক নিয়ে নির্বাচন করব এবং আমার জীবনের অনেক দুঃখও আছে, কারণ আমি প্রথম বাঙালি ম্যাজিস্ট্রেট। আমি কিন্তু 69-এর গণ অভ্যুত্থানের আগে শেখ মুজিবুর রহমানকে আমি প্রথম কারাগারে পাঠিয়েছিলাম। আমার অনেক সীমাবদ্ধতা ছিল, আমার এখন মনোমুক্তি ঘটেছে, আমি আপনার নেতৃত্বে জীবনের শেষ কদিন থাকতে চাই। কিন্তু শেখ হাসিনা আমি কোনো উপস্থিত ছিলাম সৌভাগ্যক্রমে, এবং এই ইতিহাসটি আমার দেখা। তিনি বলেছিলেন যে আমার কাছে গতকাল সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ এসেছিল, তারা বলেছে এই 32 জনের তালিকা দিয়েছে, আপনার নাম 1 নম্বরে। আমি ওদের সাথে আবার কথা বলবো, কথা বলে আপনাকে আমি জানাবো। তার 2 দিন পরে তো তিনি আবার বিএনপিতে যোগ দিলেন। এই যে রাজনীতির যে এই যে বাইরের থেকে ঢুকে যাওয়া, এই যে বাইরের থেকে রাজনীতির লোকগুলো এসে অপরাজনীতির যে সংস্কৃতি কালো মাকড়সার জালের মতো বিস্তৃত করেছে, এরপর থেকে একটু একটু করে একটা জিনিস বলছেন যে রাজনীতির ব্যাকরণে ফিরে এসছে বিএনপি, এতদিন ব্যাকরণহীন ছিল। দেখুন, আমি আমার একটা ছোট অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি। আপনারা জানেন যে আমি একটি রাজনৈতিক পরিবার থেকে এসেছি। আমার বাবা তার জীবনের দীর্ঘ 19 বছর জেলখানায় কাটিয়েছেন। তো আব্বাকে আমি দেখতাম যখন ওনাকে জেলে নিয়ে যেতাম, এরশাদ আমলের কথা বলছি, তো তখনও পুলিশরা কত রেসপেক্ট করতো পলিটিশিয়ানকে। 3টার সময় তারা বাড়ি ঘেরাও করে ফেলতো, কিন্তু বাবা 3টার সময় উঠতেন না, উনি উঠতেন 6টার সময়, ফজরের নামাজ পড়তেন, নাস্তা করতেন, পুলিশরা কিন্তু ওয়েট করতো বাসায়, বারান্দায় বসে থাকতেন, এবং নাস্তা করে তারপর উনি ওনার জেলে যাওয়ার একটা আলাদা সুটকেস ছিল, গুছানো থাকতো সবসময়, সেটা নিয়ে উনি রওনা হতেন, এবং পুলিশরা তাকে সেরকম রেসপেক্ট করে 3টা থেকে 6টা, 6:30, 7টা পর্যন্ত বসে থেকে ওনাকে নিয়ে যেত। আজকালকে আপনি চিন্তা করতে পারেন, পলিটিশিয়ানদের তো সেই সম্মানই দেয় না। রাজনীতির পুরো ব্যাকরণটাই তো বদলে গেছে। এখানে বিএনপির কিছু করবার নেই, এখন দেখা মাত্র গুলি করো, দেখা মাত্রই কোনো মামলার দরকার নাই, গুম করে ফেলো। বিএনপি গত 5 বছরে 440 জন নেতাকর্মীকে খুন করা হয়েছে, এটা লিস্ট আছে, নাম সহ, পিতার নাম, ঠিকানা সহ লিস্ট আছে। 267 জনকে গুম করা হয়েছে, 330 জনকে পঙ্গু করে ফেলা হয়েছে। তো এই সংস্কৃতি তো কোনোদিন ছিল না, এই সংস্কৃতি তো নতুন সংস্কৃতি বটেই। সুতরাং রাজনীতি যে এমন দিকে যাবে, এটা চট করে বিএনপির মতো একটা গণতান্ত্রিক দলের পক্ষে তো বোঝা সম্ভব ছিল না। খুবই সত্য কথা দাদা যেটা বলেছেন, যে আসলে রাজনীতি যে এই পথে যাবে এটা তো চিন্তার বাইরে ছিল। আজকাল দেখেন পুলিশকে আমরা মনে করি বন্ধু, পুলিশ নিজেকে দাবি করে দেশের রাজা, দাবি করেই ক্ষান্ত হয় না, তারা মানুষকে চাঁদা চেয়ে জ্বলন্ত চুল্লিতে পুড়িয়ে মেরে ফেলে, এবং সেটার কোনো বিচার হয় না। কি অদ্ভুত কাণ্ড, বিচার হয় না। এ কারণেই বলছি শ্যামলদা, এফআইআরটা হলো, সেখানে আশেপাশে প্রতিবেশী মাদক ব্যবসায়ীদের নাম চলে গেল, কিন্তু যে 4 জন পুলিশ অফিসারের নাম পরের দিন সকালে আমরা পত্রিকায় দেখলাম, এবং 3 জন সোর্সের নাম, তাদের নাম ইনক্লুড করা হলো না এফআইআরে। তো এগুলো তো দুঃখজনক। এগুলো পুরো দেশের সার্বিক পরিস্থিতিকে ব্যাখ্যা করে যে ওনাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এখন আপনি যখন একটা ক্রিমিনাল অফেন্স হয়, তখন আপনার ডিপার্টমেন্টাল প্রসিডিং যেভাবে চলে, সাথে সাথে কিন্তু সাথে সাথে একটা ফৌজদারি মামলা হয়ে যেতে হয়, সেটাই নিয়ম। কিন্তু এইসব ক্ষেত্রে যখন দেখা যায় যে একটার পর একটা ঘটনা ঘটছে, কিন্তু দেখা যায় ক্লোজ করে ফেলছে বা বদলি করে দিচ্ছে, কি মনে হয় পুলিশের বাড়াবাড়িটা কেন ঘটছে? এই কারণেই ঘটছে। এখন আবারও আমাকে পেছনে ফিরতে হবে, যখন প্রশাসন এবং পুলিশ মনে করছে যে সরকারটিকে তারা টিকিয়ে রেখেছে, কারণ এই সরকারটির সঙ্গে জনগণের সমর্থন নাই। এই কারণেই সমর্থন নাই যে 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সেখানে 154টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে, এবং বাকি যে 147টি আসন, সেখানে মাত্র 5% ভোট পড়েছে। তো সুতরাং প্রশাসন মনে করছে যে এই সরকার আমরা টিকিয়ে রেখেছি, সরকার যেহেতু আমাদের উপরে নির্ভরশীল, সুতরাং আমরা যে কোনো কিছু করে পার পাবো। 1, 2 হচ্ছে পুলিশ নিয়োগের সময় দলীয়করণ কোন দল করে, ছাত্রলীগ যুবলীগের সাথে কানেক্টেড কিনা, যদি হয় তাহলে তার চাকরি নিশ্চিত।
আচ্ছা, তারপর আসেন ঘুষের বাণিজ্য। আপনারা দেখেছেন যে পুলিশ 777 লক্ষ টাকার একটি ঘুষ ফান্ড খুলেছিল প্রমোশনের জন্য, এবং যে পুলিশটি 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে একটি চাকরিতে জয়েন করছে, তার তো মূল লক্ষ্য ডিউটি হবে না, সে তো একজন কম্পিটেন্ট অফিসার হবে না, সে তো একজন অনেস্ট অফিসার হবে না, তার এন্ট্রিটা একটু ডিসঅনেস্ট ওয়েতে। সুতরাং তার মূল লক্ষ্যই থাকবে কি করে টাকাটা আগে রিকভার করা যায়। সেটা এখন চা বিক্রেতার কাছ থেকে চাঁদা চেয়েই হোক, 7,000 টাকা চাঁদা চেয়েই হোক, কিংবা ধরেন একজন ব্যবসায়ীকে অপহরণ করেই হোক, কিংবা ধরেন ইয়াবা দিয়ে বলা হোক যে আমাকে 5 লক্ষ টাকা দাও, না হলে কিন্তু তোমাকে এখনই গুলি করে ফেলবো, অথবা একজন ব্যবসায়ীকে তার স্ত্রী বা তার বান্ধবী সহ ধরে সারা রাত থানায় আটকে রেখে জিম্মি করে বলা হয় যে তোমার পরিবারকে 10 লক্ষ টাকা দিতে বলো, না হলে তোমার নামে মিথ্যা মামলা দেব। তো এখন এইরকম যখন হয়ে গেছে অবস্থা, দলীয়করণ, ঘুষ বাণিজ্য এবং কম্পিটেন্ট লোক না নেওয়া, এই সমস্ত কিছুই কিন্তু এর সাথে জড়িত। এবং যখন প্রশাসন বা পুলিশ মনে করে যে সরকারকে তারা টিকিয়ে রেখেছে, এবং এটা বলতে তাদের কোনো দ্বিধা নেই, তারা ওপেনলি বলে যে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। তো এই যখন অবস্থা, তখন পুলিশের কাছ থেকে আপনি কি করে ভালো সার্ভিস আশা করবেন? আপনি রাজনৈতিক ব্যাকরণ আগে থেকে নষ্ট হয়ে গেছে, আপনি কি না, এটা বঙ্গবন্ধু মৃত্যুর পর থেকে নষ্ট হয়েছে, এবং 2জন স্বৈর শাসক এই রাজনীতির ব্যাকরণ নষ্ট করেছেন। কে কে? আমি এর নাম উল্লেখ করার প্রয়োজন নাই। এবং বঙ্গবন্ধু মৃত্যুর পর জিয়া রহমান সাহেব যে রাজনীতির ব্যাকরণ নিজের মতো করে তৈরি করেছিলেন, যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, এবং সেই ধারাবাহিকতা জেনারেল এরশাদও কিন্তু সেই কাজটি করেছে। 21টা বছর ধরে এই রাজনীতির চর্চা হয়েছে। এখন ব্যারিস্টার রুমিন ফারহানার কথা, যে কথাগুলো বলছেন বেশ কাটা কাটা ভাবে, এবং যে একেবারে খুব স্পষ্ট করে বলেন, কথাটা শুনতে বেশ ছন্দের মতো মনে হয়। ছন্দ আছে, কিন্তু তার কথার মধ্যে আবার নিরাশার সুর ভেসে আসে। অথচ উইন গ্যালাপের কিন্তু উনি শুরু করেছেন আশা দিয়ে। ওই যে বললাম না, বাঙালি আমরা, রবীন্দ্রনাথ বলেছেন আমরা সুর আরম্ভ করিতে পারি কিন্তু সমাপ্ত করিতে পারি না। এই আশার আর হয়নি, আরো অনেক বাকি আছে। এই যে উইন গ্যালাপের যে জরিপ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের সকল পত্রিকায় এসেছে, সেই উইন গ্যালাপের আন্তর্জাতিক জরিপে বলছে বাংলাদেশের সবচেয়ে আশাবাদের দেশ সারা পৃথিবীর মধ্যে। 74% মানুষ তারা মনে করে তারা সুখী আছে, তারা শান্তিতে আছে। এটা আমার জরিপ না। যাই হোক, এই যে কথাগুলো বলছেন, এই পুলিশের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো নিয়ে হ্যাঁ তিনি তার অনেক খণ্ডিত সত্যের মধ্যে লুকায়িত আছে। আপনি আর এই যে মাছের রাজা ইলিশ, মানুষের সেরা পুলিশ, না দেশের রাজা পুলিশ, ওই যে মানুষের না দেশের রাজা না, মানুষের সেরা পুলিশ, এইটা কিন্তু এটার জন্য কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি নিজে খুব দুঃখিত। কারণে আমি কয়েকটি টক শোতে আমি পুলিশের নিয়ে আলোচনা করতে যে কবি নির্মলেন্দু গুণ একবার স্বৈরাচারী শাসন ব্যবস্থার আমলে তিনি আটকে পড়েছিলেন এই সলিমুল্লাহ যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ থেকে তিনি আটকে পড়েছিলেন, যেটা মিটফোর্ড হসপিটাল বলি আমরা। সেই আটকে পড়ার পরে উনি ভোরবেলা কারফিউ দিয়েছেন, ওনার কোনো খেয়াল নাই। আপনি তারা চিনেন ডক্টর লাহিরি, তার যে শালক, তার ওখানে ছিলেন, ভোরে আসছেন, তাকে পুলিশ ধরেছে। ধরার পরে পুলিশ তাকে আটকে দিয়েছে। সে বলছে ভাই আমি তো কবি মানুষ, আমি কখন কারফিউ কখন হরতালের আমার টেপ থাকে না, আমি বুঝি না। তখন আপনি কবিতার প্রমাণ কি? বলছে যে আমার লম্বা লম্বা দাড়ি, এই আমার ঘরে ঝোলা, এই আমার কবিতার বই। বলছে না, আপনি কবিতা বলেন, কবিতা বললে বুঝবো যে আপনি কবি। তখন তিনি যখন নাসির বান্দা হয়েছে, কবি নির্মলেন্দু গুণ নাসির বান্দা, নির্মলেন্দু গুণ বললেন যে আমরা যখন কবিতা পাঠ আবৃত্তি করি কোনো অনুষ্ঠানে, তখন আমাদের উঁচু একটা মঞ্চ লাগে। তখন বলছে অবশ্যই মঞ্চ আসবে। দূর থেকে সে 4 দোকান থেকে 2টো বেঞ্চ আনা হলো, সেই বেঞ্চের উপর কবি নির্মলেন্দু গুণকে দাঁড় করিয়ে দেওয়া হলো। এবং তিনি তখন বললেন যে আমাদের সামনে তো দর্শক লাগে। তখন পুলিশ বলল সমস্ত প্লাটুন নামিয়ে দিয়ে ওই কারফিউর মধ্যে সামনে বসিয়ে দেওয়া হলো। তিনি 1 মিনিট আকাশের দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে বললেন মাছের সেরা ইলিশ, মানুষের সেরা পুলিশ। তখন সামনে যা সিপাহি বসেছিল, তখন সবাই বলল তাদের ইন্সপেক্টরদের যে স্যার এই বাংলাদেশের একমাত্র কবি, আমাদের দুঃখ সেই বুঝেছে। তো এইটা আমি বেশ কয়েক জায়গায় বলাতে হয়তো ওই পুলিশ কর্মকর্তা, যেমন রুমিন ফারহানার খুব ভক্ত আছে বাংলাদেশে, আমরা ছোটখাটো কিছু ভক্ত থাকতে পারে, তারা মনে তার মাথার মধ্যে ঢুকেছে, সে বিভিন্ন ওই জায়গায় প্রয়োগ করেছে। এই জন্য আমিও কিছুটা দায়ী। তা আমি যেই কথাটি আমি এটা তো একটা গল্পের মতো করে বললাম, আমাদের বাংলাদেশ কিন্তু অপূর্ব সম্ভাবনার একটি দেশ। এই সম্ভাবনা আপনি দেখেন, যারা এই যে সাব গেমসে 2টো মেয়ে যে আজকে স্বর্ণ পেয়েছে, এবং এই যে মাবিয়া আক্তার সীমান্ত, সে ভারোত্তোলনে 63 কেজি তুলেছে, সেই মেয়েটি যখন
পদক গ্রহণ করছে, যখন জাতীয় সঙ্গীত বাজছে, সে কিন্তু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। দেখেছি এই দৃশ্য খুবই দেখা গেছে। তার মানে কি, এই দেশের মানুষ তার তার জন্মভূমিকে প্রচন্ড ভালোবাসে। জ্ঞানতাপর শহীদুল্লাহ একটা কথা বলতেন, কখনো মা, মাতৃভূমি এবং মাতৃভাষাকে ভুলব না। আপনি বাংলাদেশের মানুষ কিন্তু খুবই ইতিবাচক। তার মানে গ্যালাপের জরিপের মধ্যে কিন্তু উঠে আসে না যে 74% মানুষ বলে যে মানুষ সঠিক পথে আছে, দেশ খুব আশাবাদী মানুষ। আমি শুধু একটা ছোট করে যোগ করি, আমাদের এই রাজনীতির যে ব্যাকরণ নষ্টের কথা আমি বললাম, সেই রাজনীতির ব্যাকরণ একদিনে নষ্ট হয়নি, অনেক ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে। এবং আমার শুধু এই সরকারের পক্ষে কথাটি চলে যাবে, যখন লৌহমানবী মার্গারেট থ্যাচার যখন প্রথম ক্ষমতায় আসে বিলেতে, তখন তিনি সাংবাদিক সম্মেলনে প্রথম বলেছিলেন যে আগের কালাহান সরকার যে আবর্জনা রেখে গেছে, এটা দূর করতে গেলে আমার পরপর 3 বার ক্ষমতায় আসতে হবে। তা ব্রিটেনের জনগণ তাকে 3বারই প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। তা আপনি ব্যারিস্টার রুমিন ফারহানাকে অনুরোধ করবো, ধৈর্য ধারণ করুন, আওয়ামী লীগ 3 টার্মে তার আবর্জনাগুলো পরিষ্কার করুক, এবং সামনের দিনে নিশ্চয়ই এই ব্যাকরণ আর পরিবর্তন হবে। আওয়ামী লীগকে 3 টার্ম ক্ষমতা আসতে দিবে না, 3 টার্ম কেন, আওয়ামী লীগ 300 টার্ম আসুক, কিন্তু কথা হচ্ছে জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভোটে আসুক। যে কথাটা উনি বললেন, থ্যাচার, মার্গারেট থ্যাচার ভোটে এসেছিলেন, জনগণের সমর্থন নিয়ে এসেছিলেন। আওয়ামী লীগ 3 বার নয়, 300 কোটি বার আসুক, বাংলাদেশ যতদিন ঠিক আছে ততদিনই আওয়ামী লীগ থাকুক, কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট দিয়ে যদি মানুষ মনে করে যে আওয়ামী লীগ আসবে, নিশ্চয়ই আওয়ামী লীগ আসবে। তবে উনি যে কিছু জরিপের কথা বলছিলেন, আমরা আবার একটু হিউম্যান রাইটস ওয়াচের জরিপও দেখি, যেখানে বারবারই সচেতন করা হয় যে আমাদের বাংলাদেশ একটি কর্তৃত্বপরায়ণ শাসনের দিকে যাচ্ছে। আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর রিপোর্ট দেখি, এমনকি বাংলাদেশের মানবাধিকার সংস্থা বলেন, কিংবা আইন ও সালিশ কেন্দ্র বলেন, কিংবা অধিকার বলেন, তাদেরও যে রিপোর্টগুলো আসে, যেখানে গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সিরিজ চলে আসে। আপনি যদি চান, আমার কাছে জানুয়ারির রিপোর্টও আছে। তো এগুলো দিলে তখন আর কোনো আশাবাদ আমরা দেখি না। আপনি উন্নতিকে যদি সাস্টেইনেবল উন্নতি চান, টেকসই উন্নতি চান, সেটা গণতন্ত্র ছাড়া এবং আইনের শাসন ছাড়া, সুশাসন ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমি আপনাকে বলি, আপনার সোনালী ব্যাংক থেকে 4,000 কোটি টাকা লুট হয়ে যাবে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে 55,000 কোটি টাকা লোপাট হয়ে যাবে, বা সেটার কোনো আর খবর থাকবে না। সেই সাথে মন্দরিন যোগ হবে 39,000 কোটি টাকা, কিন্তু তার কোনো বিচার হবে না। অর্থমন্ত্রী পবিত্র সংসদে দাঁড়িয়ে বলবেন যে বেসিক ব্যাংক ধ্বংস করে দিয়ে গেছে অর্থনীতিকে, কিন্তু বেসিক ব্যাংকের যে চেয়ারম্যান বাচ্চু, তার বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে দেখবো না। কিন্তু ব্যবস্থা নেওয়া হবে কার বিরুদ্ধে? ডিএমডির বিরুদ্ধে। তখন আমরা খুব দুঃখিত হয়ে যাই, যখন 300 কোটি টাকার একটা ফ্লাইওভার গিয়ে শেষ হয় 1200 কোটি টাকায়, তাও শেষ হয় না। যখন যাত্রাবাড়ি ফ্লাইওভার 60টা পিলার গাঁথার পরে তখন বোঝা যায় যে এটি আসলে ডানহাতি ড্রাইভারদের জন্য তৈরি হয়নি, এটি আমেরিকান স্টাইলে বাঁহাতি ড্রাইভারদের জন্য তৈরি হয়েছে। তখন পিলারগুলো ভাঙতে হয়, এগুলো তো আমাদের পয়সা। যখন তেলের দাম বিশ্ববাজারে $120 থেকে নেমে $28 আসে, কিন্তু আমাদের বিদ্যুতের দাম 6 দফার বদলে 7 দফা বাড়তে থাকে, তখন কিন্তু আমরা খুব শঙ্কিত হয়ে যাই। দেখুন, এটা আমাকে স্বীকার করতে হবে, এবং এটা বাংলাদেশের মানুষ স্বীকার করে যে বিদ্যুৎ সমস্যার সমাধান অনেকখানি হয়ে গেছে। একটা সময় ছিল বাসায় কারেন্ট আসতো যেত, ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, কিন্তু এখন সেই সমস্যা অনেকখানি কমে গেছে। তাহলে কুইক রেন্টাল কেন? কুইক রেন্টাল তখনই দেওয়া হয় অনেক বেশি দামে, যেহেতু যাতে আপাত ধাক্কাটা সামলানো যায়। ধাক্কা তো সামলানো হয়ে গেছে, 13,000 মেগাওয়াট আমরা উৎপাদন করছি, এখন তো আর দরকার নেই কুইক রেন্টালের। কুইক রেন্টাল দেওয়া হয়েছিল পিপিআর ফলো না করে, অর্থাৎ কোনো টেন্ডার না ডেকে একচেটিয়া। তো একচেটিয়া দেওয়ার ফলে অনেক বেশি দামে, কারণ কোনো নেগোসিয়েশনের কোনো জায়গা এখানে নাই, আপনি যেই দাম দেবেন সেই দামই আমাকে নিতে হবে। প্লাস সেখানে ইনডেমনিটি যোগ হয়েছে, অর্থাৎ এটা নিয়ে ভবিষ্যতে আর কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু ভাই, টাকাগুলো তো জনগণের টাকা। 76,000 কোটি টাকা যখন বিদেশে চলে যায়, তখন বাংলাদেশ রপ্তানিতে 1 নম্বর হয়ে যায়। এবং শুধু তাই না, আপনি দেখেন দুর্নীতিতে আসেন, দুর্নীতিতে বাংলাদেশ 100-র মধ্যে 25 স্কোর করেছে। 168টা দেশের মধ্যে 139 নম্বর দেশ হয়েছে বাংলাদেশ, 13তম। তো সুতরাং এগুলো তো দুঃখজনক। আপনি যদি মাহাথিরের মতো মালয়েশিয়ার স্বপ্ন দেখেন, কিংবা লি কুয়ানের মতন আপনি সিঙ্গাপুরের স্বপ্ন দেখেন, তাহলে আপনাকে দুর্নীতি মুক্ত সমাজ আগে করতে হবে। দুর্নীতি থাকবে না, দুর্নীতি থাকবে, সুশাসন থাকবে না, ন্যায় বিচার থাকবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা ইচ্ছা তাই করবে এবং সেটার কোনো বিচার হবে না। প্রত্যেকটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে দলীয়করণ করে নষ্ট করে ফেলা হবে, তারপরে আপনারা আশা করবেন যে দেশ উন্নতি করবে। তা তো হয় না। সাধারণত উন্নতি মানে কিন্তু শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না,
উন্নতির সাথে সুশাসন, উন্নতির সাথে ন্যায় বিচার, উন্নতির সাথে গণতন্ত্র অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আজকাল আমরা কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, এটা কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এটা কোনো বিশেষ দলের চেতনা নয়। তবে কথা হলো মুক্তিযুদ্ধের চেতনা মানেই কিন্তু শুধু রাজাকারের ফাঁসি নয়। অবশ্যই রাজাকারের ফাঁসি ইজ পার্ট অফ মুক্তিযুদ্ধের চেতনা, বাট দিস ইজ নট এভরিথিং। গণতন্ত্র কোথায়? আসছে আপনার কাছে আবার, আপনার কি মনে হয় যে যে চ্যালেঞ্জগুলোর কথা বললেন এগুলো কতখানি আমরা মোকাবেলা করতে পারবো? শুধু গণতন্ত্র দিয়ে কি সম্ভব কিনা? না, আমি ওই বল্লভভাই প্যাটেল আর জওহরলাল নেহরুর মধ্যে প্রায় দ্বন্দ্ব লেগে থাকতো, মানে প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব ঠিক না, প্রতিদ্বন্দ্বিতা, নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা। জওহরলাল নেহরু একবার বলেছিলেন বল্লভভাই প্যাটেলকে যদি এখন তিনি 1 ঘন্টা যে বক্তৃতা দিলেন তাকে যদি চেয়ারটা উল্টিয়ে দেওয়া হয় তাহলে তিনি এর চেয়ে ভালো বলবেন। তা আমি ব্যারিস্টার রুমিন ফারহানাকে যতদিন চিনি, তিনি যদি এই চেয়ারটাতে এসে এই চেয়ারটাতে বসেন, তিনি দেখবেন যে এর বিপরীতে আরো ভালো করে বলতে পারবেন। কেননা ওখানে তিনি কষ্ট করে করে অনেক গবেষণা করে কিছু কিছু তথ্য তিনি বের করেছেন, এখানে আবার তথ্য খুব জল করছে। যাই হোক, বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছেন সারা পৃথিবীর মানুষ। এই আমাদের দেশ এমন একটি দেশ, দুর্নীতি, সুশাসন এগুলো তো বড় চ্যালেঞ্জ এখন আছে। সুশাসন যে খুব জরুরি এ ব্যাপারে বলবার কোনো অবকাশ নাই, কিন্তু সুশাসনের আগে দরকার যে কথাটা বিএনপিও বলেন না, আওয়ামী লীগের অনেকে বলেন না, সুরাজনীতি। এবং এই সুরাজনীতি নষ্ট হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর মধ্য দিয়ে। নিশ্চয়ই আমার পণ্ডিত ব্যারিস্টার রুমিন ফারহানা এটা স্বীকার করবেন। এবং এই যে সুরাজনীতি নষ্ট হওয়া, এটা কিন্তু একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে করেছে, এবং এটাও একটা ব্যাকরণ মনে করা হয়েছে, মানে ওদের ব্যাকরণ মতো এটা চলেছে। যাক, এই বিস্তৃত ব্যাখ্যা আমি যাচ্ছি না। আমি এখনো মনে করি বাংলাদেশ সম্বন্ধে সারা পৃথিবী যা ভাবছে, আমরা নিজেরা কিন্তু ততটা কিন্তু ভাবি না, এটি আমার দুঃখ। ওই যে রবীন্দ্রনাথের একটা গান আছে যে যে আপন জনে ছাড়বে তোরে, ভাবনা করা চলবে না। আবার তার পরের লাইনগুলো হচ্ছে যে শুনে তোমার মুখের বাণী, আসবে ফিরে বনের প্রাণী, হয়তো তোমার নিজের ঘরে পাষাণ হৃদয় গলবে না। এবং এই যে আপনি দেখেন সারা পৃথিবীতে যখন ওবামারা বলছে যে আপনি তো উন্নয়নে বিস্ময়, আপনি কি করে এত অল্প সময় দেশটাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন, তখন আমার ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে যে ভিতরে যে পাষাণ হৃদয়, সেই পাষাণ হৃদয় কিন্তু গলে না। তা তারপরে আমি বলবো অনেক ব্যত্যয় আছে, অনেক ত্রুটি আছে, বিচ্যুতি আছে, এবং রাজনীতি যে আর্ট অফ কম্প্রোমাইজ, আর্ট অফ পারসুয়েশন, এই জিনিসটা আমরা দুই রাজনৈতিক দলই ভুলে যাই। ভুলে যে আমরা কিন্তু একের অপরের ধ্বংসের খেলায় মেতে উঠি, কিন্তু এভাবে ধ্বংস হবার নয়। আপনি দেখেন, আমি কলকাতার বইমেলায় গিয়েছিলাম আমন্ত্রিত হয়ে। কলকাতার বইমেলায় শক্তি চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন তো বিশাল একজন কবি ছিলেন, তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পূর্ব বাংলার শ্রেষ্ঠ কবিতা সম্পাদক কবি শক্তি চট্টোপাধ্যায়, বাংলাদেশের সমস্ত কবিদের নিয়ে তিনি একটা বই করেছেন মাত্র 2 মাসের মাথায়, বাংলাদেশকে ভালোবেসে। শক্তি চট্টোপাধ্যায়ের স্ত্রী আপনাদের খুব প্রিয় ছেলে, চট্টগ্রামের বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্করের সামনে যখন এই পাণ্ডুলিপি মানে বইটি দিচ্ছে, পুরোনো বইটি, চোখের জল সব বইয়ের উপরে পড়ছে। আমাদের কিন্তু অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশ। কেন আজকে সীমান্ত কেঁদে কেঁদে ওঠে যখন তার জাতীয় সঙ্গীতটি বাজে? এই জায়গায় কিন্তু বিএনপি রাজনীতির ব্যাকরণে ভুল আছে। তারা এই যে যুদ্ধ অপরাধী, তারপরে বাংলাদেশ বিরোধী শক্তি, এদেরকে যখন সাথে নিয়ে রাজনীতির ময়দানকে যখন গরম করবার চেষ্টা করে, ক্ষমতা দখলের চেষ্টা করে, তখনই কিন্তু ছন্দপতন ঘটে। রবীন্দ্রনাথ বলতেন, যেই গতিতে ছন্দ থাকে না তাকে বলে দুর্গতি। দুর্গতি ওনারা বাংলাদেশের জন্য ডেকে আনেন, নিজের জন্য ডেকে আনেন। আমি খুব আশাবাদী তারা যে ছন্দে ফিরে আসছেন, আমি আশা করি দুর্গতিতে আসবেন। সবাই ছন্দে ফিরে আসুক, শুধু বিএনপি না, আর অন্যান্য দলকে ছন্দে ফিরে আসতে হবে। আবার খুব বেশি সময় নেই, বেশরুমিন হন, আপনার কি মনে হয় সামনে রাজনীতি কোন দিকে যাচ্ছে? সব দলই সম্মেলন এবং একটা দল গোছানোর প্রক্রিয়া সব দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দল গোছানোর প্রক্রিয়াটা ইতিবাচক, এবং দল গোছানোর প্রক্রিয়া যদি স্বচ্ছ হয়, যদি যোগ্য লোককে যোগ্য স্থানে দেয়া হয়, এবং যেটা বিএনপির কিছু স্লোগান আমি দেখছিলাম পত্রিকায় এসছে যে এক নেতা এক পদ,
এবং বেশ কিছু সংস্কারের কথাও এসছে কিভাবে কমিটিগুলো হবে, গঠনতন্ত্র সংশোধন হবে, গণতন্ত্র সংশোধনের ব্যাপার এসছে। যেমন আগে যেটা ফর এন এক্সাম্পল, যে আগে বলা হতো যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এখন বলা হবে যে বিএনপির উপদেষ্টা। তো এরকম কিছু কিছু জায়গায় পরিবর্তন আসছে, সংস্কার আনা হচ্ছে এবং বলা হচ্ছে যে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন, যারা শিক্ষিত, মেধাবী এবং ডেডিকেটেড সত্যি কথা রাজনীতির জন্য, যেমন উনি বলছেন রাজনীতির গুণগত পরিবর্তনটা দরকার, এবং আমি আশা করি দু দলের ক্ষেত্রেই যে এই গুণগত পরিবর্তনটা যদি হয় তাহলেই আমরা আগামী বাংলাদেশকে দেখতে পাবো। এবং আরেকটা খুব আশঙ্কাজনক কথা আমার কাছে যেটা লাগে, যে একটা সময়ে পার্লামেন্টে মাত্র 17% ব্যবসায়ী ছিল, সেটা বেড়ে এখন 70% হয়ে গেছে। স্বাধীনতা পর মাত্র ছিল 17, সেটা বেড়ে এখন 70। অর্থাৎ রাজনীতিবিদরা ব্যবসায়ী না, ব্যবসায়ীরা রাজনীতিবিদ, এটা নিয়ে একটা আলোচনা হয়ে যেতে পারে এখন, যে যারা ব্যবসা করে তারা রাজনীতি করেন নাকি যারা রাজনীতি করেন তারা ব্যবসা করেন। একটা সময় ছিল যে ব্যবসায়ীরা রাজনীতিদের আর্থিক সহায়তা দিত দলকে, মানে বিভিন্ন দলকেই তারা আর্থিক সহায়তা দিয়ে এসছে। এখন তারা ভাবছে তাদের ডিসিশন মেকিং এ ওয়াই নট, কিন্তু ডিসিশন মেকিং এর সেই যোগ্যতা তাদের আছে কিনা, সেই প্রজ্ঞা আছে কিনা, সেই অভিজ্ঞতা আছে কিনা, সেই জ্ঞান আছে কিনা, সেটাই তো হলো প্রশ্ন। এখন রাজনীতি যদি ব্যবসায়ীদের হাতে চলে যায় তাহলে সেটা কমোডিটির মতো হয়ে যাবে, কারণ ব্যবসায়ীরা বোঝে লাভ, ব্যবসায়ীরা বোঝে অর্থ, এবং এটা যদি রাজনীতির মূল মন্ত্র হয়ে যায় তখন সেই রাজনীতি থেকে খুব ভালো কিছু আশা করা যায় না। যতদিন পর্যন্ত রাজনীতি পেশি শক্তি, কালো টাকা, দুর্বৃত্ত এই দ্বারা নিয়ন্ত্রিত হবে ততদিন পর্যন্ত আপনি দলমত এটা কোনো ফ্যাক্টরি না এখানে, ততদিন পর্যন্ত আপনি খুব ভালো একটি রাজনীতি আশা করতে পারেন। আমরা চাই যে ভালো রাজনীতি কি করে আসবে? ভালো রাজনীতি করতে গেলে তো ভালো মানুষ দরকার। রাজনীতি তো মহৎ কাজ, মহৎ কাজ তো খারাপ মানুষ দিয়ে হয় না। কিন্তু বাংলাদেশে বিবদমান যে রাজনীতির যে দ্বন্দ্ব এবং প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোনো, আপনি দেখেন তো 91 সালে আওয়ামী লীগ তার নেতা বাদে কিংবা তার দলের কোনো নেতা ছাড়া কাউকে কি নমিনেশন দিয়েছিল? একজন ব্যবসায়ীকে নমিনেশন দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগের কাছে আবার এই জায়গায় তার কর্মীদের চাপ ছিল শেষ পর্যন্ত, যে 91 সালে যদি এম কে আনোয়ারকে নমিনেশন দেওয়া হতো, বাইরের এসব ব্যবসায়ীদের যেমন বিএনপি দিয়েছিল তাদেরকে যদি নমিনেশন দিয়েছে, আপনি চিন্তা করতে পারেন 91 সালে প্রায় 41% ব্যবসায়ীদেরকে নমিনেশন দিয়েছিল বিএনপি। এই যে খারাপ ধারাটি, সেই ধারাটি আবার 96 সালে আওয়ামী লীগ মনে করলো যে আমি এই পরাজিত ধারায় কেন যাব, আমাকে তো রাজনীতির জায়গায় ফিরে আসতে হবে, আমাকে তো ক্ষমতায় যেতে হবে। অর্থাৎ এই প্রক্রিয়া কিন্তু পাল্টাপাল্টির জায়গাটা চলে আসলো। অতএব এই রাজনীতির ব্যাপারটি যে কথাটি খুব চমৎকার করে বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনি দেখেন এই বিএনপির যে গঠনতন্ত্র, বিএনপির গঠনতন্ত্র যখন জিয়াউর রহমান সাহেব তার জাগদল করেছিলেন, সেই দলের সময় যে গঠনতন্ত্র হয়েছিল, সেই গঠনতন্ত্রও কিন্তু ছিল, অন্তত কেতাবে ছিল, যে যারা যুদ্ধাপরাধী কিংবা এই অভিযোগে অভিযুক্ত হবে তারা সমস্ত প্রাথমিক সদস্যপদ স্থগিত থাকবে। আপনি দেখেন বিএনপির গঠনতন্ত্র কি বিএনপির কর্মীরা এখন কোন দেখেছে? কি লেখা আছে সেখানে? এবং জানি না গবেষণা করে ব্যারিস্টার রুমিন ফারহানা এই গঠনতন্ত্র বের করতে পেরেছে কিনা। আমার কাছে খুব অবাক লাগে যে একজন সালাউদ্দিন কাদের চৌধুরীর মতন একজন কুখ্যাত রাজাকার, তিনি যখন এত কিছুর করার পরও এখনো পর্যন্ত বিএনপি তার কোনো সিদ্ধান্ত দেয়নি। অথচ জিয়াউর রহমান সাহেব তাদের প্রতিষ্ঠাতা, তারা কিন্তু সেই গঠনতন্ত্র লিখেছিল তাদের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হবে। এই যে ব্যাপারগুলো, এই যে রাজনীতির আত্মহনন মনস্কতা কিংবা আত্মবিনাশের মহাযাত্রায় সামিল হওয়া, এইটার থেকে যদি বিএনপি এই কাউন্সিলের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে আসে, দেশের জন্য মঙ্গল। আওয়ামী লীগেরও তো কাউন্সিল হবে, আওয়ামী লীগেরও কাউন্সিল হবে। এবং আওয়ামী লীগের কাউন্সিল আপনি দেখেন 2001 সালে 1 অক্টোবর নির্বাচন কি ভয়াবহ দিন ছিল। উনি যে সমস্ত তথ্য খুঁজে খুঁজে বের করেছেন, আরো উনি বের করবেন। সিআরআই নামে একটা প্রতিষ্ঠান আওয়ামী লীগ গড়ে তুলেছিল, আপনি ভালো করে জানেন, ধানমন্ডিতে সুধা সদনের পাশে। সেই সিআরআই একটা গবেষণা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কিভাবে ছারখার করে দেওয়া হয়েছিল, যে এই যে ব্যাপারগুলি, তারপরেও কিন্তু আওয়ামী লীগ তার কাউন্সিল থেকে ফিরে আসেনি। আওয়ামী লীগ কিন্তু আপনার মনে পড়ে 2001 সালে 1 অক্টোবর নির্বাচন, সারা বাংলাদেশে যখন হাতুড়ি দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা, বাঁশখালীতে আপনার চট্টগ্রামে এক পরিবারের 19 জনকে ঘরের মধ্যে তালা লাগিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, এবং পূর্ণিমা শীল থেকে শুরু করে বাংলাদেশের আপনার অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মোহরির মস্তক দ্বিখণ্ডিত করে দেওয়া, এই যে প্রক্রিয়ার মধ্যে তারপরে কিন্তু আওয়ামী লীগ তার রাজনীতির ধারায় ছিল। আওয়ামী লীগ কিন্তু মানবতার বিরুদ্ধে যে কনভেনশনটি আপনার মনে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউটে করেছিল, সে কিন্তু রাজনীতির থেকে সরে যায়নি, এবং রাজনীতির সেই জায়গাটা তৈরি করতে পেরেছিল বলে মানুষের সমর্থন লাভ করেছিল। আপনি যদি একজন স্থায়ী কমিটির সদস্য কিংবা বিএনপির ভাইস চেয়ারম্যান, আমি নামটাই বলে ফেললাম, খোকা সাহেব, সে খোকাবাবু যদি তার বিএনপির পার্টি অফিসের সামনে বলে ফেলে যে আপনাদের সকলকে নামে আসতে হবে, ফটিক ছড়ির মতন দা
কোটি বন্দুক নিয়ে, তাহলে কিন্তু সেই রাজনীতি বাংলাদেশে দাঁড়াতে পারে না। শেষ করতে হবে, হ্যাঁ। এবং এই পাল্টাপাল্টি রাজনীতি আমাদের অনেক ক্ষতি করেছে। আমি মনে করি আমাদের শেষ ভালো যার সব ভালো, শেষ যদি বিএনপি তার গঠনতন্ত্র পরিবর্তনের মধ্য দিয়ে নিজের মনোজাগতকেই পরিবর্তন করতে পারে, কারণ বিএনপির নির্বাহী কমিটির কোনো সভা ব্যারিস্টার রুমিন ফারানা জন্ম হয়েছে 81 সালে, তারপরে কখনো শুনেছে কিনা আমার জানা নেই। শেষ বক্তব্য। আমি যেটা বলছিলাম, উনি বলছিলেন যে 40 ভাগ ছিল, সেই 40 ভাগকে এই কয় বছরে 41 ভাগে কয় বছরে 70 ভাগ করেছে আওয়ামী লীগ। সেটা আওয়ামী লীগের একটা অ্যাচিভমেন্ট বটে, কারণ গত 8 বছর ধরে পার্লামেন্ট কন্ট্রোল করছে আওয়ামী লীগ, এখানে 70 ভাগ ব্যবসায়ী দিয়ে করছে। আর নৃশংসতা রাজনীতিতে লগি বৈঠক আমরা দেখেছি, হালে বিশ্বজিৎকেও আমরা দেখেছি। তো সুতরাং নৃশংসতা বাংলাদেশের রাজনীতিতে উনি যেভাবে বলছেন সেরকম কিন্তু নয় বিষয়টা। এবং লগি বৈঠার যে তাণ্ডব আমরা দেখেছি, যে পোস্টার দেখেছি, ওটা চিন্তা করলে আমি এখনো চমকে উঠি, কি ভয়ঙ্কর ছিল সেই দৃশ্য। এবং বাসে গান পাউন্ডার দিয়ে বাস ভর্তি যাত্রীকে মেরে ফেলা শেরাটনের সামনে, সেই ঘটনাও তো আমরা দেখেছি। সুতরাং খারাপ কালচারকে আর যত বেশি কালচার আপনি করবেন, খারাপ কালচারকে আপনি যত বেশি কালচার করবেন আপনি করতেই পারেন, কিন্তু সেখান থেকে কখনো ভালো ফসল আশা করা যায় না। সামনে আপনি কি করতে পারেন, সামনে কি করবেন, সেটাই হচ্ছে মুখ্য কথা। আওয়ামী লীগ আরো নতুন অনেক কিছু করেছে, এমন বিরোধী দল বানিয়েছে যেটা বিশ্বের কাছে বিস্ময় হয়ে আছে। উন্নতি যেমন উনি বলছেন বিশ্বের কাছে বিস্ময়, আওয়ামী লীগের পার্লামেন্ট এখন বিশ্বের কাছে বিস্ময়, যেখানে বিরোধী দলে আজকে 2 বছরে একটু না ভোট পড়ে নাই এবং তারা নিজেরাই কনফিউজড হয়ে যায়। একবার তারা সরকারের সাথে মন্ত্রী নিয়ে নিজেদের মধ্যে বচসা হয়, মন্ত্রিত্ব রাখবে কি রাখবে না, আবার তারা এটা বলে চলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি যে আমরা আসলে আমাদের দলকে কি করে গোছাবো। এবং তারা নিজেরাই বলে যে মানুষ ভোট দেওয়ার সময় এখন বোঝে না, নৌকাতেই ভোট দেয়, বলে রাগ বলে ভোট দেওয়াও যা, নৌকাতে ভোট দেওয়াও তা। তো এই বিরোধী দল নিয়ে তো 2 বছর চললো, সামনে আরো চলবার আওয়ামী লীগ স্বপ্ন দেখছে। তো এই সবকিছু তো আসলে বিস্ময়, কোনোটাই তো আসলে আগে ঘটে। শেষ বক্তব্য আপনার। মানে খুব কবিতার মতো করে কথা বলা, তো এখন আমি তো গদ্যের আকারে বলি, আমি তো একটু গদ্যের আকারে বলি। এবং এই যে বিএনপি রাজনীতি রেফারেন্স আপনার বক্তব্য বেশি থাকে, কবিতার মতো করে কথা বলা। এই যে এই যে কিছু ভুলেই 5% ভোট, ইলেকশন ওয়ার্কিং গ্রুপ, তার নেতা হচ্ছেন শফিক রেহমানের সহধর্মিনী, তিনি 5 জানুয়ারির 2 দিন পরে রিপোর্ট দিয়েছিলেন তারা সম্মিলিতভাবে, যে তারা 69টি কেন্দ্রে গিয়েছিলেন এবং তার মধ্যে 41টি কেন্দ্রের 12:30 পর্যন্ত দেখেছেন সেখানে 37% ভোট পড়েছে। এটা ইলেকশন ওয়ার্কিং গ্রুপের রিপোর্ট। এবং সেখানে ব্যারিস্টার রুমিন ফারানা মতন বিজ্ঞ একজন আইনজীবী, তিনি এই 5%কে মানুষের মগজে এমন করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এই 5%-এর মধ্যে বন্দী হয়ে আছে। এখন বিএনপি যদি 5% বন্দী হয়ে যায়, আমার কিন্তু কিছু করবার থাকে না। আমি এখনো মনে করি বাংলাদেশের মানুষ প্রকৃত রাজনীতি দেখতে চায়, বাংলাদেশের মানুষ জনহিতকর রাজনীতি দেখতে চায়। আর দেখেন, আপনি গতকালকে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তার প্রকৌশলীদের উদ্দেশ্যে বক্তৃতায় বলেছে যে আধিক্যতা দেখাবেন না। এই আমার খুব পছন্দ হয়েছে কথা, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, আধিক্যতা দেখাবেন না। এই যে তিনি বলেছেন যে আমার টুঙ্গিপাড়া, আমার যে জন্মস্থান, সেখানে উন্নয়ন করতে হবে, আমাকে হিপনোটাইজ করতে হবে, এই আধিক্যতা দেখাবেন না। অর্থাৎ একজন যোগ্য নেতৃত্বের কিন্তু দর্শনটা থাকেতেই। এবং বঙ্গবন্ধুর সময় নির্মল সেন যখন অনেক লেখা লিখতেন, দৈনিক বাংলাতে একবার সংবাদ পৌঁছে গিয়েছিল যে নির্মল সেন আর লিখতে পারবে না। শুনে নির্মল সেন 32 নম্বর চলে গিয়েছিলেন, বলছে বঙ্গবন্ধু আপনি নাকি বলেছেন আমাকে লিখতে দেবেন না। বলছে আমি তোমার লিখতে মানা করি নাই আপনাকে, আপনি গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে লিখতে চাইবেন না, এত আধিক্যতা দেখিয়েন না। কারণ গোপালগঞ্জ আমার চেয়ে বেশি আপনি চেনেন না, গোপালগঞ্জের অনুভূতি আপনার চেয়ে আমার কম নয়। অতএব এই যে বাংলাদেশের রাজনীতিতে, আমি আর শেষ কথাটি বলি, আমি এখনো চাই যে আর্ট অফ কম্প্রোমাইজ, কিন্তু এই কম্প্রোমাইজ করতে গেলে আপনার ওই রাজনীতি ধারা ফেলতে হবে যেই রাজনীতিতে কবি বিষ্ণুদয় যখন কবিতার বই লিখেছিলেন 1971 সালে মুক্তিযুদ্ধের সময়, যে বাংলাদেশের কবিতা এক স্তবক, কবি বিষ্ণুদের স্ত্রী যখন এই বইটা সামনের দিকে তুলে ধরে এবং বলে এই বাংলাদেশ অনেক দামে কেনা, এই বাংলাদেশ এমনি এমনি আসে নাই, এইটা যতদিন বিএনপি এই অনুধাবনে আসবে, এই আত্মমনস্কতার পথ ছেড়ে আসবে, তখনই কিন্তু বাংলাদেশের রাজনীতি কিন্তু অনুরোধ আছে, টু বি ভেরি অনেস্ট, বিএনপির কাউন্সিল হচ্ছে, তার আগে আমি অনুরোধ করব যে বিএনপির যে 4 লক্ষের উপরে নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় 21,875টা মামলা আছে,
এগুলোতে অন্তত তাদেরকে জামিন দেওয়া হোক, যেন তারা কাউন্সিলে অংশগ্রহণ করতে পারে। যারা আগুন জ্বালিয়ে মানুষ হত্যা করেছে তাদের সবাই জামিন দিতে হবে। Question of fact. আমরা তাদের দোষ দেব, তারা আমাদের দোষ দেবে। আগুন জ্বালিয়ে মানুষ হত্যা Question of করেছে। fact. দেখা যাক, আর বিতর্ক আগুন করার সুযোগ জ্বালিয়ে নেই। আমরা মানুষ চাই যে হত্যা করেছে, ওদেরকে আমরা যে আপনারা জামিন বলছিলেন যে দিতে হবে। আর্ট অফ কম্প্রোমাইজ ডেমোক্রেসির, আমরা ওটা চাই যে এই সৌন্দর্যটা যাতে গণতন্ত্রের মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান দেখার জন্য। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকুন সবাই।